মেগা প্রকল্প নেওয়ার মতো পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের ছিলই না। যেই ভুলগুলো আমরা পিছনে করে এসেছি এগুলো যেন আরও না করি। এই সরকারের এই মুহূর্তে কোনো বড় রাজনৈতিক প্রতিপক্ষ নেই। এই সরকার অর্থনীতিকে কী অবস্থায় পেয়েছে তার তো কিন্তু কোনো মূল্যায়ন করেনি। এটা ওনাদের বিপক্ষে যাবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে স্বাগতম। হানিফ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ডেকেছেন আজকে। দর্শক, আপনারা সবাই চেনেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন, নাগরিক সমাজেরও সংগঠক। আমরা তার সঙ্গে অর্থনীতি, দেশ, সমাজ, রাষ্ট্র গঠন নিয়ে কথা বলবো। শুরু করি 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে 1.5 বছর সময় পার করলো, একটা নির্বাচন হলো। এই 1.5 বছরের জার্নি নিয়ে এবং একই সময়ে আমাদের আশেপাশের দুটো দেশ শ্রীলঙ্কা এবং নেপালে দুটো অভ্যুত্থানের পরে রেজিম চেঞ্জ হয় এবং নির্বাচনও হয়। বাংলাদেশের সঙ্গে যদি একটু তুলনা করেন, তাদের কি অর্জন, বাংলাদেশের কি অর্জন? দেখুন, 3টে দেশে প্রায় কাছাকাছি সময়ে অভ্যুত্থান হয়েছে। বিপ্লব শব্দটা ব্যবহার করলাম না। এবং অবশ্যই এটা একটা নতুন ঘটনা সকলের জন্যই, যে সেটা হলো যে নবীন সমাজ, নতুন তরুণ সমাজ কিভাবে তাদের আকাঙ্ক্ষাকে যদি প্রতারিত হয়েছে মনে করে, তাহলে কিভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে প্রত্যক্ষভাবে আক্রমণ করে এবং সেটাকে প্রথাগত রাজনীতির বাইরে যেয়ে তারা এটাকে করার চেষ্টা করছে। কিন্তু যদি আপনি 3টে দেশ দেখেন, স্বাভাবিকভাবে 3টে দেশের সূচনাবিন্দু ভিন্ন এবং যেই সমস্ত বিষয়াদি নিয়ে তারা আন্দোলন করেছেন তারও ব্যাপ্তিটা ভিন্ন এবং যে প্রক্রিয়াতে করেছেন সেটাও একটু কিছুটাতে ভিন্নতা আছে এবং সর্বোপরি তাদের ফলাফলেরও ভিন্নতা আছে। এই 3টি দেশের ভিতরে সর্বাপেক্ষা ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা এটা বাংলাদেশে ছিল। বাংলাদেশের এটি পরিবর্তন শুধু অর্থনৈতিক পরিবর্তন না, শুধু সামাজিক না, সামগ্রিকভাবে রাজনীতি এবং সংসদ এবং এমনকি এটার যে সংবিধান ইত্যাদি নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা। তো 3টে দেশের ভিতরে প্রত্যাশার দিক থেকে, আকাঙ্ক্ষার দিক থেকে বাংলাদেশ হলো সর্বোপরি। আর যদি আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, তাদেরও কাঠামোগত পরিবর্তন, সেটাগুলো অনেকটাই খাতওয়ারি পরিবর্তন, যতখানি না সামগ্রিক রাষ্ট্রযন্ত্রের কোনো ধরনের পরিবর্তনের বা সংস্কারের বিষয় অত বড়ভাবে আসেনি। তাদের প্রাতিষ্ঠানিক বিষয়াদিগুলো সবই আমাদের চেয়ে তুলনামূলকভাবে শক্তিশালী। আর যদি আপনি নেপাল দেখেন, তাহলে নেপালের পুরোটাই হয়েছে আপনার নির্বাচনকে কেন্দ্র করে। তাদের যে প্রথাগত রাজনীতির যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বকে ওনারা সংশয়ে ফেলেছেন, ওনারা প্রশ্নের মুখে দিয়েছেন। সেহেতু 3টির আপনি ব্যাপ্তির দিক থেকে দেখলে আমি মনে করি বাংলাদেশ সর্বাপেক্ষা বড় ব্যাপ্তিতে হয়েছে, তারপর শ্রীলঙ্কা এবং তারপরে নেপাল। এর ফলাফলগুলো ভিন্ন রকমের এসেছে। দেখুন, সেটা হলো যে আপনি শ্রীলঙ্কাতে তো যদি দেখেন, তাহলে প্রথাগত রাজনীতিরই একটা ভিন্ন দল, যারা এই মূলধারাতে ছিল না, তারা এসে প্রথমবার হয়তো সেই দায়িত্ব নিয়েছে। তাদের ভিতরে বাম চিন্তা যেমন আছে, তাদের একই রকমভাবে উদারনৈতিক চিন্তাও তাদের ভিতরে আছে এবং তাদের খুব সুনির্দিষ্টভাবে খাতওয়ারি সংস্কার করার পরিকল্পনাগুলোও ছিল। এবং তার সর্বাপেক্ষা বড় আমি যেটুকু দেখি ওনাদের, সেটা হলো শিক্ষা খাতের ক্ষেত্রে ওনারা বড় ধরনের পরিবর্তনের ভিতরে গেছেন, যেটা ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ওনাদের যে মূল্যবোধ, বিশ্বাস, সেগুলির ভিত্তিতে হয়েছে মানুষের কাছে নেওয়ার ক্ষেত্রে। নেপালের দিকে দেখেন, তাহলে একটা খুবই সদ্য গঠিত একটি দল, সেই দল মূলত আপনার একটি ব্যতিক্রমধর্মী নেতৃত্বের ভিতরে এবং তরুণ সমাজের ভিতর দিয়ে তারা সেই নির্বাচনে বিরাট বিজয় অর্জন করেছে, প্রথাগত রাজনীতিদের পরাজিত করে। আর যদি বাংলাদেশের দেখেন, তাহলে বাংলাদেশের যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানের সাথে যে আপনার তরুণ সমাজ ছিল, তাদের প্রতিনিধিত্ব সংসদে এসেছে, কিন্তু তারা নিয়ামক ভূমিকায় আসতে পারেনি। এবং সেই নিয়ামক ভূমিকায় না আসার একটা বড় কারণ আমরা যেটা এখন অন্যান্য দেশের ভিতরে দেখছি, যে যদি আপনার আদর্শগত ঐকমত্য না থাকে, যদি একটা সামগ্রিক রূপকল্প মাথার ভিতরে ভিশন যদি না থাকে, তাহলে শুধুমাত্র তরুণ হওয়াই যথেষ্ট না। এটার জন্য আরও কিছু দরকার করে রাজনীতি করতে হলে। সেখানে আমরা দেখেছি যে প্রথাগত 2টি দল যে আমাদের দেশে ছিল, তাদের একটি রাজনীতিতে দায়িত্ব পেয়েছে, কিন্তু তাদেরও
এই পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল থাকতে হয়েছে এবং তারাও এমন বিভিন্ন ধরনের পদক্ষেপ বা আচরণের মধ্যে যাচ্ছে যাতে করে ওই আগের যে অভ্যুত্থানের যে চেতনা তার থেকে দূরে না যেতে পারে এবং সেটাকে সাথে রেখে। এবং এখনও যে সংসদে জুলাই সনদ পাশ করা নিয়ে যে বিতর্কটা চলছে তাতেও কিন্তু তারা কিন্তু বারবার জুলাইয়ের চেতনার প্রতি কিন্তু তাদের যেই নিবেদন আছে, যেই প্রতিশ্রুতি আছে সেটা থেকে কিন্তু তারা বেরোচ্ছে না। সেহেতু 3 জায়গাতেই এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কিন্তু রাজনীতিবিদদের ধারণ করতে হচ্ছে। আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রথাগত রাজনৈতিক দলই এখানে সংসদে ইলেকশন করে সরকার গঠন করেছে, কিন্তু এই প্রথাগত দল কি বাংলাদেশের, যেটা আপনারা শ্বেতপত্রতেও কাজ করেছিলেন, যে একটা বড় সমস্যা ছিল লুণ্ঠন বন্ধ করা, একটা বড় সমস্যা ছিল ব্যাংকের টাকা চুরি হয়ে যাওয়া বন্ধ করা, প্রথাগত দলগুলো কি সেই জায়গায় শক্তভাবে কাজ করতে পারবে? প্রথাগত দলের কাজ করার ক্ষেত্রে যে শব্দটি আমার তরুণ ভাইয়েরা ব্যবহার করেন, পুরনো বন্দোবস্ত আর নতুন বন্দোবস্ত, তো ওনারা অবশ্য পুরনো বন্দোবস্ততেই অন্তর্ভুক্ত হয়েছেন শেষ পর্যায়ে এসে, কিন্তু ওনারা পুরনো বন্দোবস্তের কিছু পরিবর্তনের সূচনা করাতে পেরেছেন। যে প্রথাগত দলের কথা বললেন তাদের কিন্তু আত্মস্থ করতে হয়েছে এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে, এবং আগের মতো করলে পরে পরিণতিতে এই হয় যে আপনি দেশে থাকতে পারেন না, দেশ ছেড়ে পালাতে হয়। এই উপলব্ধিটাই এসছে। আমি বাংলাদেশের যখন নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন আঞ্চলিক সভা করেছি, দুটো বিষয় খুব বড় করে এসেছে। স্থানীয়ভাবে তাদের জবাবদিহিতার জায়গাটা বাড়াতে হবে, এবং এটা শুধুমাত্র সংসদ ঢাকা হলে হবে না, স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা বাড়াতে হবে। আর যে দ্বিতীয়টা হয়েছে, যদি ওনারা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তাদের ওনাদের পরিণতি খুবই নির্দয়ভাবে জনগণ নির্ধারণ করে দিবে। এই দুটি উপলব্ধি ওনারা এসছে, এবং রাজনীতিবিদদের আমি অনেক বেশি নমনীয় দেখেছি, অনেক বেশি তখন পর্যন্ত নির্বাচনের প্রাক্কালে দেখেছি। তারপর নির্বাচন আসলো। নির্বাচনে আমরা যেটা চেষ্টা করেছি পরিবর্তনের নাগরিকদের পক্ষ থেকে, সেটা হলো টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহারকে সীমিত করার জন্য পারিনি আমরা, সেই অর্থে বড়োভাবে পারিনি। ঋণ খেলাপি, কর খেলাপি, এদের আমরা বা বিল খেলাপিদের যতদূর সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করেছি, সমস্ত হয়নি। এবার বড় করে এসেছে যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি, সেটাও যেভাবে এসেছে সেটা সেভাবে কার্যকর হয়নি বলে আমাদের দুঃখ। সেহেতু কিছু দ্বিতীয় নির্বাচনের প্রাক্কালে নির্বাচনে সেহেতু কালো টাকার প্রাদুর্ভাব যে একেবারে থাকবে না পরবর্তী নির্বাচিত ব্যক্তিদের উপরে, এটাও আমরা মনে করি না। সাম্প্রতিককালে ব্যাংক সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত পিছু হটা আমরা মাঝে মধ্যে লক্ষণ দেখতে পাই, সেটা থেকে ওই আশঙ্কাটা আমাদের আসে যে অনাদায়ী ঋণ আদায় করার ক্ষেত্রে, লুণ্ঠিত টাকাকে ফেরত আনার ক্ষেত্রে ইত্যাদি। আমাদের এই পরিবর্তনের ভিতর দিয়ে একটা উপলব্ধি এসেছে। সেই উপলব্ধিটা তো হলো এই, আমি নির্বাচন করে দিয়ে যদি তাদের ছেড়ে দেই জনগণ, নির্বাচক মণ্ডলী, তাহলে এর পরিণতি আগের মতোই হবে। সেহেতু সদা জাগ্রত থাকা, বিশেষ করে 2-3টি অংশীজনদের, মিডিয়া তার প্রথম, মিডিয়া তার ভূমিকা পালন করবে, এবং মিডিয়া তাদের মালিকানার বাইরে যেয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, কারণ মিডিয়াগুলোর মালিকানা একটা সমস্যাও বটে। আর দ্বিতীয়ত হলো নাগরিক সমাজ। নাগরিক সমাজ তাদের রাজনৈতিক পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে, বিশেষ করে দলীয় পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে, মূল্যবোধের পক্ষপাতিত্বের বিরুদ্ধে না, মূল্যবোধ থাকতে হবে কিন্তু দলীয় না, সেইটা থেকে যেভাবে কাজ করবে। এবং তৃতীয়ত সেটা হলো ব্যবসায়ী সম্প্রদায় বা উদ্যোক্তা সম্প্রদায়। তারা যদি শুধুমাত্র সরকারি আনুকূল্যে ব্যবসা করে তারা কোটিপতি হবে মনে করে, তাহলে এটা টেকসই হবে না। কারণ এখন তো দেশের বাইরে বা আত্মগোপনে ব্যবসায়ীদেরও থাকতে হচ্ছে, যারা দেশে অনেক সম্পদও তৈরি করেছিলেন কিন্তু আবার লুণ্ঠনও করেছেন। তো সেহেতু ব্যবসায়ীদের স্বাধীন ভূমিকা, উদ্যোক্তাদের স্বাধীন ভূমিকা, এইটা খুব গুরুত্বপূর্ণ। সেই অর্থে বিধিবদ্ধ নির্বাচিত সরকারকে সঠিক পথে রাখার জন্য নাগরিক সমাজ, মিডিয়া এবং উদ্যোক্তা শ্রেণীর ভূমিকা আগামী দিনে বড়, এটাও আমাদের শিক্ষার ভিতরে থাকতে হবে। এমনি আপনাদের প্রতিবেদন প্লাস আপনি নিজেও বিভিন্ন সময় জিনিসটা তুলে ধরেছেন যে বিগত রেজিমের সময়, বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময় দুটো প্রবণতা আমরা দেখেছি। একটা হচ্ছে মেগা প্রকল্প, আর একটা হলো যে ভয়াবহভাবে সরকারি ঋণ। এবং অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল তারা মেগা প্রকল্প নেবেন না, ঋণও তারা ওইভাবে নেবেন না। তারা দুটোই মোটামুটিভাবে কথা রাখতে পারেনি। এই সরকারের প্রথম একনেক সামনে আসতে যাচ্ছে। আপনি কি মনে করেন এখনই কি সরকার এই ধরনের কোনো প্রজেক্ট নেওয়া উচিত? আমি অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে আপনি যে দুটো
পর্যবেক্ষণ দিলেন তার দ্বিতীয়টার সাথে একমত না। সেটা হলো যে মেগা প্রকল্প নেওয়ার মতো পরিস্থিতি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিলই না। যে সময় এটার জন্য একটা প্রকল্প তৈরি করতে হলে যে চিন্তা লাগে, যে ধারণা লাগে এবং এর কারিগরি দিকের প্রস্তুতি লাগে, অর্থায়ন করতে হয়, সেটা করার তার সুযোগই ছিল না। কিন্তু ঋণ তো সে আগের চেয়ে অনেক বেশি নিয়েছে। সে নিতে বাধ্য হয়েছে, নিয়েছে পরিকল্পনার অভাবের কারণে, তাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অসুবিধায়, এবং একই রকমভাবে যেই ধরনের সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম সেই সংস্কারগুলো না করতে পারা, এবং শেষ পর্যন্ত আমলাতন্ত্রের কাছেই তারা সেই পর্যায়ে আত্মসমর্পণ করা। যার ফলে আমরা দেখেছি যে বিদেশি ঋণের পরিমাণও বেড়েছে, অভ্যন্তরীণ ঋণেরও পরিমাণ বেড়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বাড়ার একটা বড় ফলাফল হয়েছে যে ব্যক্তি খাতে তারল্য সংকটের ভিতরে পড়েছে ব্যাংকগুলো। ব্যক্তি খাতে দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ব্যক্তি খাতে ঋণ প্রবাহ হয়েছে। সেহেতু ঋণের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের খুব বড় সাফল্য ছিল বলে আমি মনে করি না। এখন আগামী দিনের কথা যদি আপনি বলেন, আপনি লক্ষ্য করে দেখেন বিএনপি বলেছে যে তারা বড় প্রকল্প করবে না, মেগা প্রকল্প করবে না। আবার একই সাথে তাকে দ্বিতীয় পদ্মা ব্রিজ, আবার আরেকটা ব্রহ্মপুত্র ব্রিজ, ব্যারেজ, পদ্মা ব্যারেজ নিয়েও তারা পদ্মা ব্যারেজ ইত্যাদি নিয়ে বলছে, যেগুলি তাদের নির্বাচনী প্রতিশ্রুতির একটা অংশ। সেহেতু এইগুলিকে প্রকল্প করা, প্রকল্প ধারণা তৈরি করা, অর্থায়ন জোগাড় করা, এটা আগামী 3-4 বছরের ভিতরে কিভাবে হবে এটা আমার ধারণা নাই। এটা কিভাবে ওনারা করবেন। কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে তো এখন বড় চাপ সৃষ্টি হয়েছে জ্বালানির কারণে আরও, এবং এই আর্থিক সামষ্টিক যে দুর্বলতাগুলো নিয়ে সরকার কাজ শুরু করেছে, আমার ভয় হয় মাঝে মধ্যে ওনারা পুরো বিষয়টা সম্বন্ধে এখনও সম্যক ধারণা গ্রহণ করেননি, যেটার উপরে পদক্ষেপ নিতে হবে। এটার একটা বড় কারণ হলো এই যে সরকার আসলো, এই সরকার অর্থনীতিকে কী অবস্থায় পেয়েছে তার তো কিন্তু কোনো মূল্যায়ন করেনি। এটা ওনাদের বিপক্ষে যাবে। ওনাদের যে বয়ান দাঁড় করাতে হবে আগামী দিনে উন্নয়নের, সেই বয়ানে যদি ওনারা বলেন যে দেশে আমরা খারাপ অবস্থায় পেয়েছিলাম, তার কিন্তু কোনো দালিলিক ওনারা কোনো কিছু এখনও রাখেননি। 1.5 মাস হয়ে গেছে, আমি দেখিনি। এবং ওই দালিলিক প্রমাণ না থাকার কারণে ওনাদের যে স্বল্প মেয়াদে এবং মধ্যমেয়াদে যে বাজেট এবং মধ্যমেয়াদী বাজেটেও কাঠামো তৈরি হবে, এবং তারপর পঞ্চবার্ষিক পরিকল্পনা আসবে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলোর ভিত্তিগুলো কিন্তু পরিষ্কার হলো না। এইটা হলো একটা এই বর্তমান সরকারের আমি সমস্যার দিক দেখছি। এইটা না হওয়ার কারণে ওনারা যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের চাপের মুখে আছেন, সেটা হলো যে কর নাই, আর্থিক সক্ষমতা সীমিত, এর ভিতরে বিশ্ববাজারের এই পরিস্থিতি জ্বালানি সহ, এর সাথে আমাদের ভূ রাজনৈতিক সম্পর্ক যুক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি আমরা করেছি তার ফলাফলে, এর সাথে মানুষের প্রত্যাশা নতুন সরকারের কাছে নতুন চাপ সৃষ্টি করছে, এর সাথে IMF-এর প্রোগ্রাম এটার সাথে বাংলাদেশে রয়েছে। এই সব কিছু মিলিয়ে এটাকে আত্মস্থ করে একটা স্বল্পমেয়াদী বাস্তবধর্মী পরিকল্পনার ইঙ্গিতও আমি এখন দেখিনি। একটা দেখিনি, আমি বেঞ্চমার্কিং করে নাই, অর্থাৎ তাদের সূচনা বিন্দুগুলোকে পরিষ্কার স্বচ্ছতা দেয়নি। আর দ্বিতীয়ত হলো তাদের এই চাপগুলোকে সমন্বিতভাবে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর ভিতরে এখনও আত্মস্থ হয়নি বলে আমার কাছে মনে হয়। এবং তৃতীয়ত, যেই দ্রুততার সাথে, এবং এটা করতে হবে, ওনাদের নির্বাচনী জনতুষ্টিবাদী বিভিন্ন প্রকল্প যেগুলি আছে সেগুলি করার ক্ষেত্রে ওনারা যে সূচনা করছেন, সূচনা করাটা দোষের কিছু না, কিন্তু এগুলিকে অর্থায়নের ক্ষেত্রে যে বড় ধরনের সমস্যা আছে সেটার ব্যাপারে সম্যক ধারণা ওনাদের কতখানি আছে আমার কাছে পরিষ্কার না আর কি। তো এই অবস্থায় এই সরকার আগামী দিনে পরিচালনা করার ক্ষেত্রে যদি অন্য কোনো বিকল্প পথে না চলে যায়, ওনারা যেমন বলেছেন যে টাকা ছাপাবো না, কর ভিত্তিক অর্থনীতি হবে, কর হবে আপনার প্রবৃদ্ধির অংশ হিসেবে, আর প্রবৃদ্ধি আসবে বিনিয়োগের মাধ্যমে, এই যে তা দাঁড় করিয়েছেন। এবং আপনি যদি যত্ন নিয়ে ইয়েটা দেখেন, ওনাদের ম্যানিফেস্টো ওনারা একটা শব্দ ব্যবহার করেছেন, ওনারা বলেছেন আর্থিক সামাজিক চুক্তি। আর্থিক সামাজিক চুক্তিটা কী জিনিস? সেটা হলো যে আমি সরকারকে কর দিব আর সরকার আমাকে সেবা দিবে, এই চুক্তিটার ভিত্তি। সেই সেবা দেওয়ার ক্ষেত্রে যদি দুর্নীতি শুরু হয় তাহলে কিন্তু ওনাদের ওই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আমি একটা উদাহরণ হিসেবে বলি, ধরুন ওনারা প্রস্তাব করেছেন প্রত্যেক স্কুলে ওনারা ট্যাব দিবেন। যে বিতর্ক হতে পারে এইটার দরকার আছে কিনা, বা ইন্টারনেটের বর্তমান সুবিধায় এইগুলিকে ব্যবহার হবে কিনা, ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু
ওই ট্যাপ সাপ্লাই করার ক্ষেত্রে যদি ওখানে দুর্নীতি হয়, কোনো একটি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কোনো কোম্পানির পায়, তাহলে কিন্তু পুরো জিনিসটা আবার কিন্তু ওই সেই আগের জায়গায় চলে যাবে। ভিতর বাইরে থেকে যেটুকু দেখেছি সেটা হলো, এক হলো সমন্বয়, এবং এখানে অনেক নতুন মন্ত্রী আছে, অনেকের অভিজ্ঞতা সেই অর্থে সবে শুরু হচ্ছে। আর দ্বিতীয়ত হলো তথ্য উপাত্তের প্রতি শ্রদ্ধা। তথ্য উপাত্তকে যদি আপনি শ্রদ্ধা না করেন এবং সেটার ভিত্তিতে যদি আপনি সংবেদনশীল হয়ে নিজেকে আপনি পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। একটা অর্থমন্ত্রীর চিন্তা করা উচিত আগামী বছরের বাজেট কিভাবে হবে তা না, তার চিন্তা করা উচিত শেষ বছরে উনি কি বাজেট দিয়ে রেখে যাবেন সেইটা। এটা উত্তরাধিকারটাই হলো ওনার চিন্তা করার বিষয়। অনেক সময় ওনাদের রাজনৈতিক চাপের মুখে ওনারা এটা করতে পারেন না, সেহেতু এটাকে আবার রাজনৈতিকভাবে ব্যাখ্যা করাটাও একটা বড় দায়িত্ব। সেহেতু অর্থমন্ত্রী একটা, আমি বলেছি হার্ড বাজেট কনস্ট্রেন্ট, অর্থাৎ একটা কঠিন আর্থিক ব্যবস্থাপনার মধ্যে থাকবেন, আর এটাকে রাজনৈতিকভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য সহযোগীরা। এই সমন্বয়টা যদি না থাকে একটা সংসদীয় গণতন্ত্রের ভিতরে, বিশেষ করে যেখানে একটা বড় ধরনের জোরালো বিরোধী দলের উপস্থিতি আছে, তার সাথে কিছু নবীন আইন প্রণেতারা এসছেন, সেইটার ভিতরে কিভাবে কাজ করবে। আপনি বলছিলেন যে কর নিয়ে কথা বলছিলেন, আমরা দেখছি যে আফ্রিকার অনেক দেশও কর ব্যবস্থায় যথেষ্ট উন্নতি করেছে, নাইজেরিয়া, ঘানা। বাংলাদেশের সব সরকারই সবসময় বলে যে আমরা করের ভিত্তি বাড়াবো, পারে না কেন? এটা একটা বড় কারণ হলো ওই সরকারের আর্থসামাজিক ভিত্তিটা কি। ওই সরকারের যদি গণতন্ত্র না থাকে এবং ওই সরকারের ভিতরে, এটা তো আমাদের শ্বেতপত্রের ভিতরে আছে, যে এইরকম একটি ত্রাহস্পর্শ তিনটি জিনিস যদি একসাথে হয়, রাজনীতিবিদ, খারাপ রাজনীতিবিদ, খারাপ আমলা এবং খারাপ ব্যবসায়ী, এই তিনটির কারণে এমন একটা সংযোগ তৈরি হয় যেখানে আপনি বৈধ আয়েরও আপনি কর দিতে পারেন না, আর অবৈধ আয়কে আপনি দেশের বাইরে লুটতরাজ করে বাইরে নিয়ে যান। সেহেতু আপনার সম্পদ আছে, আয় হচ্ছে, কিন্তু আয় সেটা আপনার কর কাঠামোর ভিতর ঢুকতে পারছেন না, সুবিধা দিচ্ছেন এবং একই রকম বাইরে নিয়ে যাবেন। কিছুদিন আগে অর্থমন্ত্রী আমাদের ডেকেছিলেন অর্থনীতিবিদদের বোঝার জন্য, এবং আমার ভালো লেগেছে যে অন্য যে কোনো অর্থমন্ত্রী ওনার এবার ভিন্ন ছিল। উনি দুটো বিষয় বারবার ফিরে এসেছেন, এক হলো টাকা কোথায় পাবো, আর সেটার ব্যয় কীভাবে সুষ্ঠুভাবে হবে, এই দুটো বিষয়। এবং এটা নিয়ে উনি আমাদের সাথে তর্ক করেছেন। আমি ওনাকে বলেছি, আমি বলবো আপনি আয় কোথা থেকে পাবেন, কর কোথা থেকে পাবেন। আপনি দেখেন, এটাকে বলে ট্যাক্স এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনি যেখানে যেখানে ছাড় দিয়েছেন, আমি হিসাব করে দেখাচ্ছি আপনাকে যে আপনি অন্তত 6% জাতীয় আয়ের উপরে আপনি ছাড় দিয়ে রেখেছেন। আপনি ভর্তুকি দিচ্ছেন 2%-এর উপরে ভর্তুকি দিচ্ছেন। তো ওই যে যাদের ছাড় দিয়েছেন, এটার ভিতরে আপনার কৃষিও যেমন আছে, বিদ্যুৎও যেমন আছে, একই রকমভাবে আপনার শিল্প কলকারখানা আছে, এবং এটার সাথে আপনার রপ্তানিমূলক শিল্পও আছে। সেহেতু আপনাকে ভালো করে দেখতে হবে এই ছাড়গুলো যৌক্তিক কিনা, বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এটা দিয়েছিলেন কিনা। আমাদের কাছে উদাহরণ আছে যে আপনি একটা ফ্যাক্টরিকে একদিন স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করে দিলেন, করে তাকে ট্যাক্স থেকে বাদ করে দিলেন। আমরা দেখেছি কিভাবে বড় বড় গোষ্ঠী কিভাবে কর কাঠামোর উপর প্রভাব রেখে তাদের এই ছাড়গুলো করে। এইটা একটা আমার বড় জায়গা। আর দ্বিতীয়ত হলো আপনার যে ভর্তুকি আমি দেই, এবং এখন বেশি দিতে হবে আপনার হয়তো জ্বালানির ক্ষেত্রে, এইটাতেও আপনার এক ধরনের সামঞ্জস্য বিধান করা উচিত যে গরিবের টাকা দিয়ে বড় লোককে ভর্তুকি দিচ্ছি কি না। ওই বিধানগুলো স্বচ্ছভাবে করার ক্ষেত্রেও আমাদের অসুবিধা হয়েছিল বলে আমি মনে করি। সাধারণভাবে আমার ধারণা, করের মাত্রা কমিয়ে করের জালকে বিস্তৃত করা, এমন কর আপনি কাঠামো আপনি দেবেন না যাতে মানুষ কর কাঠামোতে ঢুকতে, সে চুরি করতে বেশি সাশ্রয়ী হবে কর দেওয়ার ক্ষেত্রে। তো কর দেওয়াকে সাশ্রয়ী করতে হবে, সেহেতু ওই বিস্তৃতির ক্ষেত্রে আছে। সেহেতু এটার একটা পৃথিবীতে দেখা যায় যে কর বিস্তৃত করতে হলে সরকারি সেবা যদি ভালো না থাকে, করদাতারা উৎসাহী হয় না, কেন কর দিব। সেহেতু সরকারের সেই জন্যই বলেছি যে ওই যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলা হয়েছে, আমি কর দিব কিন্তু তুমি আমাকে সেবা দিবে, তুমি আমাকে নিরাপত্তা দিবে, তুমি আমাকে ভালো স্বাস্থ্যসেবা দিবে, তুমি আমাকে গণপরিবহন দিবে, তুমি আমাকে শিক্ষার ব্যবস্থা ভালো করতে হবে। এই জিনিসগুলো যদি সামাজিক সেবা, যারা দুস্থ আছে তাদের সেবা দিবে, এই কাজগুলি যদি উনি আরও একই রকমভাবে শক্তিশালী না হয়, তাহলে কিন্তু করও কিন্তু শক্তিশালী হবে না। আমরা করকে অনেক সময় শুধু কর হিসেবে দেখি, আমরা নাগরিকের
ভোক্তা বা করদাতার স্বার্থটা আমরা দেখি না, এই দুটোকে মেলানো আছে। আর অনেক ক্ষেত্রেই তো করের ক্ষেত্রে যে সমস্ত বরখেলাপ আছে, কালো টাকা সাদা করার যে অভিজ্ঞতা আমাদের আছে, এখনও আপনি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে যেই সুবিধাগুলো দেওয়া হয় কালো টাকা সাদা করার জন্য, এইগুলি যদি নৈতিকভাবে চলতে থাকে তাহলে হবে না, নতুন নৈতিক ভিত্তি লাগবে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় আপনার সেন্টার ফর পলিসি ডায়ালগ থেকে সবাই বলেছে যে আমাদের পভার্টি বেড়ে গেছে এবং আমরা নতুন কর্মসংস্থানও তৈরি করতে পারিনি। নতুন সরকার মাত্র দায়িত্ব নিয়ে এবং আমরা একই সাথে বলেছি শুধু দারিদ্র বাড়েনি, বৈষম্য বেড়েছে। বৈষম্য বেড়েছে। সরকার যেভাবে শুরু করেছেন, প্রায় 30 দিন হয়ে গেছে, নতুন বাজেটে বৈষম্য কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনাকে মনে হয়? আমি প্রথমেই যেটা বলতে চাইব, আগামী কয়েক মাস এই সরকার কিভাবে নিজেকে সংহত করে সামষ্টিক অর্থনীতি, তার উপর অনেকখানি নির্ভর করবে পরবর্তী বাজেটের। এখনও ত্রৈমাস বাকি আছে, এখনও একটা কোয়ার্টার বাকি আছে, এবং এই কোয়ার্টারটা খুবই গুরুত্বপূর্ণ কোয়ার্টার। কারণ বাজেট আসার আগে শেষ যে 3 মাস সেখানে আয় হয় বেশি, সেখানে খরচ হয় বেশি, এবার আমার বিদেশের আমার জ্বালানিতে বাড়ছে, সেহেতু এই 3 মাস সরকার কিভাবে কি আচরণ করে, কি ব্যবস্থা নেয়, তার উপরে অনেকখানি নির্ভর করবে আগামী বছরে কি হবে না হবে। আগামী বছরে করার ক্ষেত্রে, বাজেট করার ক্ষেত্রে গতানুগতিক একটা ভাব আছে, এবং যদি আমলাতান্ত্রিকভাবে হয় তাহলে এইটা একই রকম হবে। আমাদের ভয় হলো এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই আমলাতান্ত্রিক গতানুগতিক বাজেট থেকে বেরোতে পারেনি। আপনি শুনেছেন, আমরা সবাই বলেছি বাজেট হওয়ার পরে তো আগের মতোই হয়েছে। তাহলে আগের মতো হয়নি, এইটার পরীক্ষাগুলো কি হবে, এইটার কোষ্ঠীপাথরগুলো কি হবে, লিটমাস টেস্টগুলো কি হবে। তো সেটার একটা বড় জায়গা হলো কর আদায়ের ক্ষেত্রে এবং কর ব্যবস্থাপনা। সেহেতু যে সমস্ত ছাড় দিয়ে রেখেছেন ব্যক্তি বিশেষকে বা পুঁজিপতি নির্দিষ্ট গোষ্ঠীকে, সেগুলোকে আপনি বের করেছেন কিনা, আপনি ওই ভর্তুকিকে সমন্বয় করেছেন কিনা, নতুন কর আদায়ের ক্ষেত্রে। আপনি রিসেন্টলি বলেছেন যে সরকারের শেয়ারগুলো ছাড়া, এটাও আর আমি এটা বলেছি যে বড়ভাবে যে সরকারের হাতে যে শেয়ারগুলো আছে, বিশেষ করে বহুজাতিক কোম্পানি এবং লাভজনক এগুলিকে ছাড়া, এটা সাইফুর রহমান সাহেবের আমল থেকে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কোনো সরকার করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারও পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য এটা করতে বলেছে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে বিএনপি সরকারকে দিয়েছি, যেখানে অর্থমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি চিটাগং স্টক এক্সচেঞ্জ বহুবার উনি সভাপতি ছিলেন, উনি জানেন যে স্টক মার্কেটকে চাঙ্গা করা দরকার, এবং এইটা এক ঢিলে দুই পাখি মারা যায়। উনিও অর্থ পাবেন, বাজারও চাঙ্গা হবে, এবং আমাদের একটা ব্যক্তি গোষ্ঠীকে গড়ে তোলার ক্ষেত্রেও আমরা একটা সামাজিক ভূমিকা রাখতে পারি। ওইটা যদি এই সরকার করতে পারে, আমি মনে করি ওই অর্থ সংগ্রহের একটা বড় চ্যালেঞ্জ এটার ভিতরে আছে। ওনারা একই সঙ্গে বলেছেন, আমার একটু দ্বিধার জায়গা, যে পুরনো বন্ধ কলকারখানা চালু করতে হবে। যেই কলকারখানার কোনো জীবন নাই, আসলে মৃত্যু হয়ে গেছে কিন্তু আপনি ভাব করছেন যে মরেনি, এইরকম কলকারখানাকে চালাতে যদি হয়, তাহলে তো এটার সাথে থাকার কোনো কারণ নাই। এটা একটা জনতুষ্টিবাদী কথা হতে পারে, এবং যারা কলকারখানায়, তাদের বয়সও শ্রমিকরা অনেক দিন আগে পার হয়ে গেছে তাদের রিটায়ারমেন্টের বয়স। আমি এক সময় আরেক সরকারের আমলে সিক ইন্ডাস্ট্রিজ কমিটিতে ছিলাম, এবং সেখানে যেই কথাটা বড় করে এসছে যে আপনি যতখানি না খরচ করবেন এই প্রতিষ্ঠানগুলোকে আবার পুনঃস্থাপন করার জন্য, তার চেয়ে বেশি হলো তাদের বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া, এক্সিট পলিসি। তাদের ব্যাংক ঋণ টিনগুলোর সমন্বয় স্বাধীন করে তাদের বের করে দেন, তারা নতুনভাবে আসুক। এটা আপনার মনে আছে যে বিতর্ক আদমজি মিল নিয়ে, আমরা তো সেই সময় আত্মা ফাটিয়ে কান্নাকাটি করেছি আদমজি মিলকে রক্ষা করার জন্য, কিন্তু দেখুন ওই জমিতে এখন কত কলকারখানা গড়ে উঠেছে, ওইটার ভিতরে এটা বন্ধ করে দেওয়াতে তো এমন কোনো বড় দুর্ঘটনা হয়নি। সেহেতু আমাদের জানতে হবে, ওই যে কি বলে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, শুম্পেটেরিয়ান থিওরি, সো ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনকে ওনারা ব্যবহার করতে পারবেন। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, এই যে আমাদের বিদ্যুৎ খাতে যেমন সরকার ক্রেতা, বেসরকারি অনেক বিক্রেতা, একইভাবে সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেটা দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি এবং ভয়ঙ্কর রকম এক ধরনের অদক্ষতাকে আমরা লালন করছি। সরকার যদি এই সমস্ত বড় প্রতিষ্ঠানগুলোয় কোনো সংস্কারে হাত না দিতে পারে, সরকারের উপরে এই যে ভয়ঙ্কর রকম ভর্তুকির বোঝা বা এগুলোকে চালিয়ে নেওয়ার যে এক ধরনের প্রচণ্ড রকম চাপ, সেখান থেকে সরকার বের হবে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি,
এবং আপনারা জানেন যে আমরা যে উৎসাহ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হয়েছিলাম, পরের 6 মাসের দিকে যে আমরা আর সেই উৎসাহ রাখতে পারিনি, কারণ তার আচরণের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। সমস্যার বড় জায়গাটা ছিল এই আপনি অভ্যন্তরীণ আমলা প্রতিবন্ধকতা। এতবার সিদ্ধান্ত নিয়েও আপনি সরকারি শেয়ার বাজারে ছাড়তে পারেন নাই, তার একটা বড় কারণ হলো এই সমস্ত কোম্পানিতে সরকারের প্রতিনিধিত্ব করে ওই ডাইরেক্টরস বোর্ডে পরিচালন পদ্ধতিতে ওনারা বসেন, ওনারা বিভিন্ন কিছু সুযোগ সুবিধা ওখানে পান, এইটা ওনারা ছাড়তে চান না, সেই তো প্রতিবন্ধকতা ওখান থেকে আসবে। আপনি যেই জায়গাগুলোর কথা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা অনির্বাচিত সরকার ছিল, তার কোনো রাজনৈতিক শক্তি ছিল না, অংশীজনদের আচরণও তার ক্ষেত্রে সীমিত ছিল, সংযুক্তি পরের দিকে আরও কম হয়ে গেছিল। তো এই সরকারের সবচেয়ে বড় শক্তি হলো যে সেই নির্বাচিত সরকার একটা নাগরিকদের কাছে জবাবদিহিতার জন্য এসেছে। সেহেতু এই সংস্কারগুলো করার ক্ষেত্রে আমলা প্রতিবন্ধকতা, কারণ চিন্তার কিন্তু কোনো ঘাটতি নেই। আপনার রিফর্ম, সংস্কারের কাঠামো সবাই তৈরি করতে পারে, কিন্তু সংস্কারকে বাস্তবায়ন করা, এইটার যে খুঁটিনাটি বিষয় আছে, এটার যে টেকনিক্যাল দিক আছে, এবং এটাকে করতে হতো যে আমলাদের ভূমিকা লাগে, এইটা একটা বড় কিছু। আপনি সব উপদেষ্টাদের কাছে জিজ্ঞেস করেন, তাদের এই সমস্যা এমনকি আমরা এটাও দেখি যে বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে কোনো ফরেনসিক অডিট হয়নি, বিশেষ করে এটার কোনো অডিট হয়নি। যে অভ্যন্তরীণ অডিট সিস্টেমও তার দুর্বল, বাইরের অডিটও হয়, পাবলিক অডিট সিস্টেমের আপনি সংসদে যেয়ে দেখেন কত বছরের পুরনো অডিটগুলো রয়েছে, এবং যেগুলি আছে আর সেগুলিও সেভাবে প্রকাশ হয় না। আপনি বেছে বেছে সেগুলিই করেন যেগুলিতে আপনার বিরোধী দলের প্রতি আপনার আচরণ সহজ হয়, ইত্যাদি ইত্যাদি। আমি যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো, এই সরকারের এই মুহূর্তে কোনো বড় রাজনৈতিক প্রতিপক্ষ নেই। আমি আশা করি এখনই রাজপথে আন্দোলন শুরু হচ্ছে না, এবং প্রথাগত রাজনীতির যে তার প্রতিপক্ষ সেই মুহূর্তে অনুপস্থিত আছে রাজনৈতিক অঙ্গনে। তাহলে এই সরকারের সংস্কার করার এইটি সময়। সেহেতু তাকে মোকাবেলা করতে হবে যারা এই স্বেচ্ছাধীন বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেইটার জন্য যারা মন্ত্রী, যে রাজনৈতিক দল তার পিছনে আছে, তাদের যোগ্যতা লাগবে। তারা সেই যোগ্যতা সহকারে জিনিসগুলোকে, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে কারিগরি চিন্তাকে সামনে ওনারা ব্যবহার করতে পারবেন কি পারবেন না। সেই জন্যই 2-3টা লিটমাস টেস্টের কথা বলেছি। আপনি মনে করে দেখেন, বিএনপির তার ম্যানিফেস্টোতে বলেছে একটা ইকোনমিক রিফর্ম কমিশন করবে। আমি অপেক্ষা করে আছি কত দ্রুত ওনারা এটা করেন, কারণ এই রিফর্মসের কিছু আছে আমার অনিষ্পন্ন রিফর্ম, আমার কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সময়ের কিছু আছে ওনারা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এগুলি করতে হবে। আর হলো, পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রতিনিয়ত আমার এই পরিবর্তনগুলোকে সাথে নিতে হবে। এই কাঠামোগত সংস্কারগুলো, নীতি সংস্কারগুলো মানুষকে এটার সাথে যুক্ত করা, জবাবদিহি আনা স্বচ্ছতার মাধ্যমে, এছাড়া তো আমি আর কোনো প্রক্রিয়া দেখছি না। শেষ করবো আর একটা প্রশ্ন দিয়ে, সেটা হলো যে আমরা এইটি যে কোরিয়ার সঙ্গে তুলনা করতাম 2000 সালে, আমরা ভিয়েতনামের সঙ্গে, যে আমরা যত সময় যাচ্ছে সবাই থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। নতুন সরকার এসছে, আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কি মনে করেন যে নতুন এই রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ওইরকম কোনো কিছু প্রজেকশন করতে পারে, বা কি কি করতে হবে বাংলাদেশের এই উল্লঙ্ঘনের জন্য? আপনি যদি মনে করেন ওই কোরিয়া, চীন বা জাপান বা আপনি ভিয়েতনাম, এমনকি ভারত, এগুলি সাথে তুলনীয় হতে পারে, কিন্তু প্রত্যেকটা দেশ তার নিজের মতো করে হয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি তা কার সাথে তুলনা করবে, আমি আমার অতীতের সাথে তুলনা করব। আমি কি কি ভুল করে এসেছি সেইগুলির সাথে দেখব, সেই শিক্ষাটা নিয়ে আমি আগাবো। আপনি যে জুলাই বিপ্লবের বা অভ্যুত্থানের কথা আমরা বলি, এইটাই তো শিক্ষা নেওয়ার ব্যাপার, যে আপনি অনবরত দেশের ভিতরে তথাকথিত প্রবৃদ্ধির বয়ান দিয়ে চলতে পারবেন না যদি মানুষের জীবনে আপনার দারিদ্র্য তা থেকে যায়, যদি বৈষম্য বেড়ে যায়, উৎকটভাবে যদি আপনি সেই বৈষম্যকে প্রদর্শন করেন এবং একই রকমভাবে যদি তাকে সামাজিক সেবা না দেন এবং তার কর্মসংস্থানের ব্যবস্থা না করেন। এই যে উপলব্ধিটা, আমি বাংলাদেশের থেকে উপলব্ধি নিতে বলবো। সেই উপলব্ধি থেকে হবে একটা গণতন্ত্র লাগবে, জবাবদিহিতার জায়গা লাগবে, মানুষের অংশগ্রহণ লাগবে, এবং যেই কথাগুলো আপনি বলে মানুষের কাছে ভোট নিলেন সেই কথাগুলো আপনি রাখবেন। আর যদি আপনি কথাগুলো না রাখেন, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও বলবো, নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে, মিডিয়াকে ভূমিকা রাখতে হবে, এবং একই রকমভাবে উদ্যোক্তা শ্রেণীকে ভূমিকা রাখতে হবে। আমরা শুধু সরকার নির্বাচন করে তাকে ছেড়ে দিব আর সে তার মতো করে যথেচ্ছাচার করবে, এইটা নাগরিক হিসেবে আমরা
প্রথম শিখেছি এই ইতিহাসের ভিতর থেকে, যে প্রথম দিন থেকে কি বলেন আপনারা, প্রথম রাতে বিড়াল মারতে হয়। তো আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা প্রথম দিন থেকে যে একটা গঠনমূলক সমালোচনার ভিতরে আছি, এবং ওনাদের আমি প্রত্যাশা করি ওনাদের সেই উপলব্ধিটা হয়েছে। বাংলার উদাহরণ, বাংলা নিজে যেই ভুলগুলো আমরা পিছনে করে এসেছি এগুলো যেন আরও না করি। একটা তরুণ নেতৃত্বের আমি মনে করি এটাই সুযোগ, কারণ তারা যদি ইতিহাসের দায়ভার না নিয়ে নতুন সমাজ বিনির্মাণের জন্য যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে তার অংশ হন, ইতিহাসের অংশ না হয়ে, তাহলেই আমি মনে করি বাংলাদেশ সামনের দিকে আগাবে। আমি তো ভরসা করে আছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বণিক বার্তায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।